হাই, তোমাদের প্রত্যেককে আমাদের এলিটে স্বাগত। আজকে আমরা সায়েন্সের ক্লাসই করছি। তোমরা অলরেডি জানো যে ইতিমধ্যে আমরা কিন্তু জীববিদ্যার পুরোটা কমপ্লিট করে ফেলেছি। আর আজকের ক্লাসে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব। রসায়নের অর্থাৎ কেমিস্ট্রির অলরেডি কিন্তু ক্লাস হয়েছে, শুরু হয়ে গেছে। তো যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা ভাবছো যে এই ক্লাসের সাথে আগের ক্লাসের কোনো লিংক আছে কিনা, নেই, আজকের ক্লাসটা করতে পারো। আজকের ক্লাসটা করে নাও, করে নেওয়ার পরে আগের ক্লাসগুলো কিন্তু দেখে নিও, অবশ্যই দেখে নিও। আর প্রত্যেকবার একটাই কথা বলি, যখন ক্লাস করবে তখন তোমরা কিন্তু একটা খাতা নিয়ে বসবে, সেখানে নোটস আকারে লিখে নেবে। সবকিছু লিখতে হবে না, যেটুকু প্রয়োজন পয়েন্ট করে করে লিখে নেবে, যাতে একটা শিটের মধ্যে সবকিছু থাকে। পরীক্ষার আগে জাস্ট ওইটুকু চোখ বুলিয়ে নেবে, রিভিশন দিয়ে নেবে, তাহলেই হবে। আর তোমরা কিন্তু এমসিকিউ দেখবে আমাদের অ্যাপেই দেওয়া রয়েছে অনেকগুলো, একটা চ্যাপ্টারের উপরে কিন্তু 2-3টে সেট রয়েছে। তো এমসিকিউ গুলো কেমন লাগছে জানিও, ঠিকঠাক পারছো কিনা, কত কি স্কোর হচ্ছে সেটাও কিন্তু জানাতে পারো। তাহলে আজকের ক্লাসে আমরা দেখব রাসায়নিক বন্ধন সম্পর্কে, গ্যাসের সূত্র, অ্যাসিড, ক্ষার ও লবণ। যেহেতু আমরা পুলিশের জন্য পড়ছি, তাই খুব একটা যে বেশি ডিটেলসে জানতে হবে সেটা তো নয়, আমাদের বেশি ফ্যাক্ট এখানে মনে রাখতে হবে, বিশেষ করে ওয়ান লাইনার হিসেবে। তাই এক একটা ক্লাসে আমরা চেষ্টা করব 2-3টে করে ক্লাস নেওয়ার। প্রথমে ভেবেছিলাম যে 4-5টা একসাথে চ্যাপ্টার করে দেব, কিন্তু দেখলাম যে না, হাতে এখনো অনেকখানি সময় রয়েছে। অনেকখানি মানে কিন্তু অনেক বেশি নয়, কিছুটা সময় এখনো রয়েছে, যাতে ধরে ধরে অল্প অল্প করে কিন্তু আমরা এগোতে পারি। তাই আজকের ক্লাসে আমরা মোট 3টে চ্যাপ্টার আমরা টার্গেট করেছি। একটা হচ্ছে কেমিক্যাল বন্ড, একটা হচ্ছে গ্যাসিয়াস ল, আর অ্যাসিড বেস, এগুলো। তো প্রথমেই আমরা শুরু করব রাসায়নিক বন্ধন দিয়ে। আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম পরমাণুর গঠন, আর সেই সাথে দেখেছিলাম যে পরমাণুর গঠনের পরে আমরা পর্যায় সারণী দেখেছিলাম। এবার সেখান থেকে কিছু কিছু কনসেপ্ট কিন্তু আজকের ক্লাসে আমাদের লাগবে। তো রাসায়নিক বন্ধন যদি প্রথমে আসে, তাহলে রাসায়নিক বন্ধন বলতে আমরা কি বুঝবো, যে দুটো জিনিস রয়েছে, ধরো দুটো এলিমেন্ট রয়েছে, এরা একে অপরের সাথে যুক্ত হয়ে একটা স্টেবল ফর্মে আসছে। এটাই হচ্ছে কিভাবে এরা স্টেবল ফর্মে আসছে, রাসায়নিক বন্ধন কত প্রকারের হয়, কেন এরা এরকম একে অপরের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে আকর্ষণ বলের মাধ্যমে তারা নিজেদের সাথে একটা বন্ধন করে স্থায়ী কিছু একটাতে পরিণত হচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে প্রথমেই রাসায়নিক বন্ধন কেন হচ্ছে সেটা দেখবো। সেটা হচ্ছে যে 2 বা ততোধিক পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয় কিসের মাধ্যমে? একটা আকর্ষণীয় বল এদের মাধ্যমে কাজ করে, যেটাই হচ্ছে আমার রাসায়নিক বন্ধন। যেমন ধরো অক্সিজেন সবসময় কিরকম হয়, অক্সিজেন সবসময় একা কিন্তু থাকে না। অক্সিজেনের সংকেত যখন আমরা লিখি ও, এই হিসেবে কিন্তু লিখি না, সবসময় লিখি কি O2, তাই তো? তাহলে দুটো অক্সিজেনের পরমাণু পরস্পরের সাথে কিছু একটা বন্ধনী বা কিছু একটা বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে একটা স্টেবল ফর্মে আসছে। এইটাই হচ্ছে আমার রাসায়নিক বন্ধন। এবার এই রাসায়নিক বন্ধনটা কেন হয়, রাসায়নিক বন্ধন কেন হয় সেটা জানতে গেলে আগে আমাদের আবার সেই পিরিয়ডিক টেবিলে ফিরে যেতে হবে। আমরা যদি পিরিয়ডিক টেবিল বা একটু পরমাণুর গঠনটা মনে করতে পারি, তাহলে দেখবে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা পরমাণু কি করে, তার যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল রয়েছে তার যে ইলেকট্রনের বিন্যাস তার মতো হওয়ার চেষ্টা করে। অর্থাৎ কি, আমরা দেখেছিলাম এরকম ভাবে পর্যায় সারণী রয়েছে, এরকম ছকছক, তাই তো? একদম যে শেষের 18 নম্বর শ্রেণীটা ছিল, সেখানে ছিল আমাদের নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাসও বলতে পারি। কেবলমাত্র প্রথমে ছিল হিলিয়াম আর এদিকে ছিল হাইড্রোজেন। হিলিয়াম বাদে বাকি যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে, তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 8টি। আর হিলিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। তাই হিলিয়াম ছাড়া
বা হিলিয়ামের কাছে যে সমস্ত মৌলগুলো রয়েছে তারা ছাড়া তারা সবসময় কি করে, এই নিষ্ক্রিয় মৌলগুলোর মতো হওয়ার চেষ্টা করে। আমরা স্টুডেন্ট, তাই তো আমরা সবসময় প্রত্যেকটা মানুষই কি করে, চেষ্টা করে যে একটু আমি শান্তভাবে বসবো, একটু স্টেবল লাইফ কাটাবো, একটা ঠিকঠাক মতো একটা জব পেয়ে যাওয়ার পরে আমরা একটু স্টেবল হয়ে যাব, ঠিকঠাক নিজেদেরকে গুছিয়ে শান্তির জীবন কাটাবো। ঠিক একই রকম ভাবে এই যে আমাদের মৌলগুলো রয়েছে তারাও চায় আমিও শান্তিতে থাকবো, কোনো ঝুট ঝামেলায় যাব না। এখানেও একই রকম কনসেপ্ট কিন্তু আমরা পাচ্ছি। তাই এই নিষ্ক্রিয় গ্যাসের মৌলের ইলেকট্রন বিন্যাস বাকি মৌলগুলোও পেতে যায়, সেই জন্য তারা কিন্তু এই রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। কিরকম দেখো, আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, তোমাদের বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক নাম্বার গুলো কিন্তু মুখস্থ করতে হবে। 1 থেকে 30 মানে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে কোনটার কত অ্যাটমিক নাম্বার। যেমন ক্যালসিয়ামের 20, সোডিয়ামের হচ্ছে 11। ইলেকট্রন কনফিগারেশন যদি দেখি, মানে ইলেকট্রন বিন্যাস যদি দেখি কোন কক্ষপথে কত থাকে, আমরা জানি যে প্রথমে থাকবে হচ্ছে 2টো। সূত্র কিন্তু আগের ক্লাসে করিয়ে দিয়েছি, যে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেটা দেখে নিও। পরে হবে 8টা, তাহলে 10টা হয়ে গেল, আর 11টা একটা বাকি থাকছে 1। আচ্ছা, আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে হয়। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যাও বলতে পারি, কারণ কোনো একটা মৌলের পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই কিন্তু আমাদের প্রোটন থাকে। এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। আর ওপরে যদি সোডিয়ামের খেয়াল করো তাহলে দেখবে যে সোডিয়ামের উপরেও একটা সংখ্যা লেখা থাকে, এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে হয় 23। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মাস নাম্বার বা ভর সংখ্যা। মাস নাম্বার কি ডিনোট করে আমাদের? মাস নাম্বার থেকে আমরা জানতে পারি যে কোনো একটা পরমাণুর মধ্যে মোট নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা কত। তাহলে মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। এবার মাস নাম্বার থেকে যদি আমরা এই অ্যাটমিক নাম্বারটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। এবার এই 11টাকে নিয়ে আমরা কাজ করব। কি দেখব? যে কোনো একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসে কি থাকে? নিউট্রন আর প্রোটন থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো কক্ষপথ থাকে। এই কক্ষপথের মধ্যে আমরা যে ইলেকট্রন গুলো পাচ্ছি সেগুলো ঘুরতে থাকে। এবার কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে তার সূত্রটা কি বলেছিলাম? তার সূত্রটা হচ্ছে 2 × n², যেখানে n মানে হচ্ছে কক্ষপথের নাম্বার। যদি বলা হয় কক্ষপথের নামগুলো কিভাবে হয়, প্রথম হচ্ছে কে, এল, তারপরে হচ্ছে এম, এইভাবে চলতে থাকে। যদি প্রথম আমরা কক্ষপথের কথা বিবেচনা করি তাহলে প্রথম কক্ষপথে কটা আমরা ইলেকট্রন পাবো? 2 × 1² মানে হচ্ছে 2। একই রকম ভাবে যদি দ্বিতীয়টার কথা বলি তাহলে 2 × 2² মানে 8, তারপরে 2 × 3² এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এখানে যদি সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করি যে কোন কক্ষপথে কতগুলো রয়েছে, তাহলে প্রথমে থাকবে 2 × 1², সেকেন্ডের ক্ষেত্রে থাকবে 2², তাহলে 8 হয়ে যাবে। তারপরে হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে কি হবে? 2 × 3², 18টা। কিন্তু দেখো যদি এগুলো সবগুলো যোগ করি তাহলে 11টার বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2, 8, 10টা অলরেডি হয়ে গেছে, আর একটা ইলেকট্রন পড়ে আছে, তাহলে শেষে থাকবে হচ্ছে একটা। এবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা যখন দেখছি যে একটা থাকছে, তাহলে এর কি করছে? এর নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এ সবসময় চাইবে যাতে আমি নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করি। তখন নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ কিভাবে করতে পারবে? এর কাছে যদি আরো এক্সট্রা কিছু ইলেকট্রন থাকতো তাহলে সেটা কিন্তু সে নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে যেত। তো সে তখন কি করবে? অন্য একটা মৌল থেকে সে এই ইলেকট্রনটা নিয়ে নেবে। বা সেটাই আমরা এই রাসায়নিক বন্ধনে দেখব, যে
রাসায়নিক বন্ধনের কারণটা তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন করে। নিষ্ক্রিয় মৌলের মতো বা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিত অবস্থায় থাকার জন্য। এবার এই রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন। এই শব্দটা মনে রাখবে। এক্সোথার্মিকের অর্থ হচ্ছে যে দুটো জিনিস মিলিত হচ্ছে, যখন মিলিত হচ্ছে তখন কিন্তু তাপ বেরিয়ে যাচ্ছে, তাপমোচন হচ্ছে, তাই এটাকে এক্সোথার্মিক রিঅ্যাকশন বলা হয়। এই যে আমরা পিরিয়ডিক টেবিলে 118টা মৌলের কথা বলেছি, এই 118টা মৌলের মধ্যে কিন্তু সবাই বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় গ্যাস তো অলরেডি আমরা দেখলাম যে স্থিত অবস্থায় স্টেবল পর্যায়ে রয়েছে, তাহলে তার তো আর কোনো রাসায়নিক বিক্রিয়া করার প্রয়োজন নেই। কারণ আমরা দেখলাম যে কারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, যাদের শেষে ইলেকট্রন মানে শেষের যে কক্ষপথ রয়েছে সেখানে হয় ইলেকট্রনের ঘাটতি রয়েছে বা ইলেকট্রন বেশি রয়েছে, তখন হচ্ছে সে এরকম রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। যেহেতু নিষ্ক্রিয় গ্যাস অলরেডি একটা স্টেবল পর্যায়ে রয়েছে, তার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই যে সে রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে। এর ব্যতিক্রম কিন্তু আমরা এর আগের ক্লাসে পড়েছি যে নিষ্ক্রিয় গ্যাসগুলো বিক্রিয়া করে না, এর একটা এক্সেপশন রয়েছে, সেটা ছিল হচ্ছে আমাদের জেনন। জেনন কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর কেমিস্ট্রি মানেই আমরা জানি যে কেমিস্ট্রি মানেই হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন। এবার দেখবো অষ্টক সূত্র। অষ্টক সূত্রটা কি? এই যে বিভিন্ন রকম মৌলগুলো চেষ্টা করছে তাদের শেষ কক্ষপথে যাতে নিষ্ক্রিয় গ্যাসের মৌলগুলোর মতো আমি ইলেকট্রনের বিন্যাসটা পাই, অর্থাৎ শেষ কক্ষপথে যাতে 8টি করে ইলেকট্রন থাকে, এটাই হচ্ছে আমার অষ্টক সূত্র। কেবলমাত্র যে আমাদের হিলিয়ামের কাছে যে সমস্ত মৌলগুলো থাকে তারা কি চেষ্টা করে, তারা চেষ্টা করে শেষ কক্ষপথে যাতে হিলিয়ামের মতো আমার ইলেকট্রনের কনফিগারেশন হয়, মানে হিলিয়ামের শেষ কক্ষপথে হচ্ছে আমাদের 2টো করে ইলেকট্রন থাকে। তাহলে এই যে 8টি করে ইলেকট্রনের চাহিদা রয়েছে, এটাকেই আমরা বলি হচ্ছে অষ্টক সূত্র। এবার রাসায়নিক বন্ধন বিভিন্ন ধরনের হয়, আমরা মেনলি মনে রাখবো কোনটা শক্তিশালী কোনটা দুর্বল। আর এখান থেকে আমরা পড়বো তড়িৎযোজী, সমযোজী আর হাইড্রোজেন বন্ধন, কারণ এই 3টে থেকে কোশ্চেন আসে। সব থেকে শক্তিশালী বন্ধন যদি বলা হয় সেটা হচ্ছে আমাদের তড়িৎযোজী বন্ধন, যাকে বলা হয় আয়নিক বন্ড। সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধন, অসমযোজী কোঅর্ডিনেট বন্ধন, আর একটা হচ্ছে মেটালিক বন্ধন। মেটালিক বন্ধনটা হচ্ছে যখন বিভিন্ন মেটালের মধ্যে বন্ধনটা হয়। আর দুর্বলের মধ্যে রয়েছে হাইড্রোজেন বন্ধন আর ভ্যান ডার ওয়ালস। তো যদি বলা হয় সব থেকে দুর্বল কি, সব থেকে দুর্বল হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, এটা হচ্ছে আমাদের সব থেকে দুর্বল রাসায়নিক বন্ধন। তাহলে এবার দেখে নেব যে আমাদের তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধনে আসলে কি হয়? তড়িৎযোজী বন্ধনে আমরা দেখব হয় কেউ ইলেকট্রন সম্পূর্ণভাবে অন্য একটা এলিমেন্টকে দিয়ে দেবে অথবা গ্রহণ করবে, যার ফেমাস এক্সাম্পলটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কিসের সংকেত? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমাদের খাদ্য লবণ। কিরকম ভাবে হয় এটা একটু আমরা দেখে নেব, তাহলেই বুঝে যাব, এই কনসেপ্টটা একটু দরকার। আমরা দেখলাম যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, আর ক্লোরিনের যদি আমরা দেখি, ক্লোরিন হচ্ছে আমাদের কত? ক্লোরিন হচ্ছে 17। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কত হবে? 2, 8 আর হচ্ছে 7। তাহলে ক্লোরিনের কাছে যদি একটা ইলেকট্রন চলে আসে তাহলে সেটা 8 হয়ে যাবে। আর সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম 2, 8, 1। এই 8 কি করে করবে শেষের ইলেকট্রনে? হয় সে 7টা ইলেকট্রনকে গ্রহণ করবে
অথবা একটা ইলেকট্রনকে বর্জন করবে। তাহলে তোমরাই বলো যে 7টা ইলেকট্রন গ্রহণ করতে বেশি শক্তি লাগবে নাকি একটা ইলেকট্রনকে ত্যাগ করতে বেশি শক্তি লাগবে? 7টা ইলেকট্রনকে ছেড়ে দিতে আবার নিয়ে আসতে বেশি শক্তির প্রয়োজন হবে, সেই জন্য কি করে এই একটা ইলেকট্রনকে কিন্তু ত্যাগ করে দেয়। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখব সোডিয়াম এখানে ক্লোরিনের আর এখানে সোডিয়ামের হচ্ছে একটা রয়েছে, তাহলে সোডিয়াম এই ইলেকট্রনটা ক্লোরিনকে পুরোপুরি দিয়ে দেবে। পুরোপুরি দিয়ে দিলে কি হবে, ক্লোরিনের কাছে 8টা চলে আসবে, তাহলে এটা NaCl খাদ্য লবণে পরিণত হবে। একে ভাঙলে আমরা কি পাবো, Na প্লাস আর Cl মাইনাস। এই হচ্ছে আমার তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, যেখানে ইলেকট্রন আমি হয় সম্পূর্ণভাবে ত্যাগ করে দেব, নালে সম্পূর্ণভাবে গ্রহণ করব। এবার এই সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা জানলাম যে এটা তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধনে কি হয়, যে যে সমস্ত যৌগগুলো গঠন হয় তাদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আর এরা এরকম ভাবে Na প্লাস Cl মাইনাস মানে তড়িৎ বিয়োজন করলে এদেরকে এরকম ভাবে ভাঙা যায়। এবার দেখবো হচ্ছে আমরা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কেমন? সমযোজী বন্ধন মানে এখানে আমরা ইলেকট্রন শেয়ার করে নেব, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, তাই তো? যেমন ধরো আমরা ছোটবেলায় কি করতাম, যখন স্কুলে যেতাম আমরা টিফিন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে খেতাম। ও হয়তো কিছু একটা জিনিস নিয়ে এসছে, আমি হয়তো অন্য একটা জিনিস নিয়ে এসেছি, দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম। বা বাড়িতে হয়তো কিছু একটা জিনিস আছে, ধরো লেগ পিস একটাই রয়েছে বাড়িতে, তখন তোমরা হচ্ছে দুজন ভাই বোন, দুজনেই লেগ পিস খেতে ভালোবাসো, তখন কি করবে, তখন মা বাবা বলবে যে আজকে তো একটাই লেগ পিস আছে, তাহলে তোরা দুজন একটু শেয়ার করে খেয়ে নে। তাহলে এখানেও ঠিক ওই শেয়ারিং ব্যাপারটা আসবে। শেয়ারিং বলতে কি শেয়ার করা হবে, এখানে শেয়ার করা হবে হচ্ছে ইলেকট্রন। যেমন আমরা যদি অক্সিজেনকে দেখি, অক্সিজেন সবসময় কি আমরা O2 হিসেবে লিখি, তাই তো? এবার অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে হচ্ছে 6টা করে ইলেকট্রন থাকে। আর যেহেতু দুটো অক্সিজেন আছে, তাই এখানে আমরা দুটো অক্সিজেনকে দেখাচ্ছি, 6টা করে ইলেকট্রন রয়েছে। এই অক্সিজেনের শেষ কক্ষপথে যদি আরো দুটো ইলেকট্রন চলে আসে, তাহলে কিন্তু 8টা হয়ে যাবে। কিন্তু এ বলছে আমারও দুটো লাগবে, ও বলছে আমারও দুটো লাগবে, তাহলে তখন এরা কি করবে, তখন এরা এই যে ইলেকট্রনটা রয়েছে একে অপরের সাথে শেয়ার করে নেবে। যদি আমরা একে দেখি, তাহলে এর কাছে কটা রয়েছে, 2 2 4 5 6, আর এর দুটো এর কাছে চলে এসেছে, চলে আসেনি মানে শেয়ার করে নিয়েছে। আবার এই অক্সিজেনটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখবো, এর দুটো দুটো 4টে, এই 6টা, আর এই দিকের অক্সিজেনটাকে ধরলে হয়ে গেল 8টা। তাহলে আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে পাচ্ছি, মানে কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে পাচ্ছি, যেখানে ইলেকট্রন শেয়ারিং এর ব্যাপারটা রয়েছে। আর এই ক্ষেত্রে যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, আর এই যৌগগুলোকে সহজে কিন্তু এদের তড়িৎ বিয়োজন হয় না। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডকে দেখলাম যে সোডিয়াম আর ক্লোরিনে এটা ভেঙে যেতে পারে, কিন্তু এই সমযোজী বন্ধনগুলোর মধ্যে হয় না। এছাড়া আর কাদের দেখা যায় সমযোজী, যেমন N2, এটাও এক সেম ওই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এরা সমযোজী বন্ধন গঠন করে। অক্সিজেনের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম ডবল বন্ধনই হয়, আর N2 ক্ষেত্রে যেহেতু 3টে ইলেকট্রনের শেয়ার হয়, সেই জন্য এটা হচ্ছে 3টে মানে 3 জোড়া ইলেকট্রনের শেয়ার হয়, সেই জন্য একে ট্রিপল বন্ডের মাধ্যমে দেখা যায়। বন্ধনী থেকে মনে পড়লো যে আমরা যখন বায়োলজির ডিএনএ আরএনএ ক্লাস করেছিলাম, তখনও কিন্তু আমরা এই বন্ধনীগুলোর কথা পড়েছিলাম। এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড ছিল, এই ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যেও কিন্তু দুটো স্ট্র্যান্ড একে অপরের সাথে রাসায়নিক বন্ধনীর মাধ্যমে কিন্তু যুক্ত থাকে। এই বন্ধনীটা কি বন্ধনী ছিল,
এই বন্ধনীটা ছিল আমাদের হাইড্রোজেন বন্ড, যেটা ওয়ান কাইন্ড অফ আমাদের একটা উইক বন্ড, তাই তো?